জনগণের যাদের উপরে রোষ এবং একটা একটা ইমপ্রেশন যে ছিল সবসময় যে এদের বিচার কোনোদিন হবে না, এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে টাকা খায় না, আল্লাহ যে নারাজ, আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে। হ্যাঁ, লুই ভিতত লুঙ্গি সালমান রহমানের, হ্যাঁ, তো এগুলি দেখে মানুষ শান্তি পায়। এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই সরকার একটা অ্যাম্বিশিয়াস সরকার, যে আমি সারা জীবন থেকে যাব বা আমি একটা স্বৈরাচারী দাগ নেব বা আমি ইনুস সাহেব দল করবেন বা দল করে সেখানে আবার নতুন হবে না, আমরা কোনোভাবেই দেখছি না। এবং আমিও যে ওনার সাথে কথা বলেছি, এই জন্য আমরা ওনাদেরকে ব্রিদিং স্পেস দিতে রাজি আছি। ওনারা যদি ফেল না করে আমাদের উচিত সেইভাবে ওনাদেরকে সাপোর্ট করা। আমি মনে করি যে সালমান রহমান সাহেবের দুইবার ফাঁসি হওয়া উচিত। আমি পার্সোনালি বিলিভ করি এটা। এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার জন্য, ইকোনমিক রিজনের জন্য। উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের, এবং অর্থমন্ত্রী উনি ছিলেন। লোটাস কামালে শুধু বসায় রাখতো মাঝামাঝি একটা লোক, কিছুই না, কিছু টাকা পয়সা আদম টাদম করে কামাই করে সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন। এক হচ্ছে চেইন অফ কমান্ড নাই, আর কিছু হতাশার বাণীও শোনালেন গোলাম মাওলা। না, হতাশার বাণী শুনলে নেগেটিভ অ্যানালিসিস, এটা হতাশার কথা বলবো না আমি, অ্যানালিসিস করেছে, যেটা অবশ্যই নেগেটিভ পজিটিভ দুই জিনিসটাই তো মাথায় রাখতে হবে। আমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা, মানে অন্যভাবে আমি চিন্তা করে দেখি যে দেখুন, এই সিস্টেমটা করাপ্টেড হয়েছে 17 বছর। একমাত্র প্রধানমন্ত্রীকে খোদাত্ত বা গডি নেচার বা উনি সব করতে পারেন সাবেক প্রধানমন্ত্রীকে, এর বাইরেও সবচেয়ে বড় আওয়ামী লীগের ফেলিয়ার ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ধ্বংস করেছে। প্রত্যেকটা অর্থনীতিকে যে দরবেশ বলেন এরা বলেন, হ্যাঁ, এই অর্থনৈতিক ইনস্টিটিউশন, এসালমদের ইনস্টিটিউশন থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা, জুডিশিয়ারি, শিক্ষা, স্বাস্থ্য, আওয়ামী লীগ অনলি পলিটিক্যাল পার্টি যেটা এখন মানে তার ইনস্টিটিউশনগুলিকে করাপ্টেড করেছে এবং ধ্বংস করেছে। তো হয় কি, ওয়েন ইউ হ্যাভ দ্য ব্যুরোক্রেসি, স্ট্রং ব্যুরোক্রেসি, আপনার যদি আমলাতন্ত্রটা ভালো থাকে, আপনি কিন্তু মিডিওকর হলেও দেশ চলে যাবে। আপনি যদি মিডিওকর হন, কান্ট্রি উইল রান। কিন্তু এখানে প্রথমেই করা হয়েছে, ভালো মানুষদের সরানো হয়েছে, পার্লামেন্টকে সরানো হয়েছে, সবকে ধ্বংস করে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে সব কিছু হাতের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে হয়তো সাবেক প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠেই 4-5টা টেলিফোন করেই দেশ সামাল দিয়ে ফেলতে পারতো। হ্যাঁ, হয়তো এইচটি মামকে ফোন করতো, ব্যুরোক্রেসি ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলকে ফোন তো চিফ জাস্টিসকে বলতো বা একে বলতো ওকে বলতো, দরবেশকে বলতো, অর্থনীতি বা লোটাস কামাল করতো, এরকম করে 4-5টা ফোন করে অ্যাজ ইফ থিংস আর রাইট। বাট এই সিচুয়েশনটা, যে এই যে 17 বছরের যেই আপনার একটা মিসম্যানেজমেন্ট বা করাপশন, বা মানে করাপশন মানে অর্থনৈতিক না, আপনার যে প্রফেশনাল করাপশন যেটা, এরপরে আমরা এবং এতগুলি লাশের বিনিময়ে, এতগুলি শহীদের রক্তের বিনিময়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন করে সাধারণ ছাত্র জনতা লাশ দিয়ে যে আমরা একটা সরকার পেলাম, এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না। এই সরকারটা যে আসবেন, এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না যে আমরা আসবো বা আমাদের এটা হবে, আমাদের। সো ন্যাচারালি এই সরকারটাও একটা সিচুয়েশন আসছে। এই সরকারের কিছু স্ট্রেংথও আছে। স্ট্রেংথ যেমন আছে, আমরা সবাই একে সাপোর্ট করছি। আমরা তো পলিটিশিয়ান, বিএনপি পলিটিশিয়ান যারা আছেন, ইভেন কি আওয়ামী লীগও সাপোর্ট করছে, ওকে, যে আপনি থাকেন বা আপনি এটা করেন, যদিও নির্বাচন চায় ওনার। সো এই সরকারের একটা সাপোর্ট আছে। বাংলাদেশের মানুষ এই সরকারকে একটা গ্রেস পিরিয়ড দিবে, একটা গ্রেস, যে ভাই তোমরা কাজ করতে থাকো। বিকজ বাংলাদেশের মানুষও রিয়েলাইজ করে যে এই সরকার সাংঘাতিকভাবে ইনস্টিটিউশনগুলি, আগের সরকার ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করে ফেলেছে। এই যে ব্যাংক যে ডুবে যাবে, এটা তো প্রথম থেকেই জানতাম আমরা, আজকে থেকে না, যে এই চোরদের জন্য ব্যাংকগুলি ডুববে। একজন 22,000, 50,000, 1 লক্ষ। ইউসিবিএলের কথা বলছেন, এই যে 240টা বাড়ি যে জাভেদ সাহেব করেছেন, তো ইউসিবিএল ব্যাংকের টাকা দিয়ে করেছে, সবাই জানতো। যার কারণে ইউসিবিএল আর একটা ব্যাংক এক করার যখন কথা ছিল, তারা কেউ করতে চায় নাই। এটা তো সারা বাংলাদেশের মানুষ জানে। তো আমার কথা হচ্ছে যে এই সরকারের এখন ফার্স্ট স্টেপ হলো, এই সরকার চেষ্টা করবে, যে কালকে নাকি আবার উপদেষ্টা নিচ্ছে, চেষ্টা করবে এই জিনিসটাকে এভাবে করার জন্য। কোনো কারণে যদি এই সরকার মনে করে, যেটা অনেক কারেক্টলি বলেছে, যে পলিটিক্যাল একটা দরকার, ব্লেড দরকার, এই সরকার তো এটাকে ন্যাশনাল গভর্নমেন্টও করতে পারে। এমনও তো না যে তারা করতে পারে না। বিভিন্ন পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি বা যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকেও প্রস্তাব করতে পারে, যদি এই পলিটিক্যাল পার্টিরা চায় যে হ্যাঁ এই সরকারকে আসলে দেওয়া দরকার আমার। এবং কিন্তু এই সরকার কিন্তু আসার সাথে সাথেই, এটা তো আপনি মানেন যে আমরা খুব ইমোশনাল একটা জাতি, এটা তো কোনো সেকেন্ড কথা, আমরা ইমোশনাল সব করতে পারি। এই সরকার আসার সাথে সাথেই সাংঘাতিকভাবে কিন্তু একটা জিনিস গ্রহণযোগ্যতা বেড়েছে, সেটা হলো এই দরবেশ, তারপর জানিসুল হক, এই যে যাদেরকে ধরা পাকড়গুলি, জনগণের যাদের উপরে রোষ এবং একটা একটা ইমপ্রেশন যে ছিল সবসময় যে
এদের বিচার কোনোদিন হবে না। এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে টাকা খায় না, আল্লাহ যে নারাজ, আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে। হ্যাঁ, লুই ভিতত লুঙ্গি সালমান রহমানের, হ্যাঁ, তো এগুলি দেখে মানুষ শান্তি পায়। কারণ যখন একটা মানুষ সন্তান বিক্রি করে 12,000 টাকায়, যখন 20,000 টাকার জন্য জেল খাটে একটা কৃষি ব্যাংকের ইসলামী ব্যাংকের একটা কৃষক, আর যখন শুনে এরা 50,000 কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, মানুষের রক্তক্ষরণ হয় হৃদয়ে। তো মানুষ এই বিচারগুলি যখন দেখে যে এই মানবতা অপরাধের জন্য এই বিচার হচ্ছে, একে খুঁজে পাওয়া যাচ্ছে, একে পাওয়া যাচ্ছে, তো মানুষ কিন্তু বুঝতেছে এটা। বাট এই বিচার করে তো রাষ্ট্র চলবে না, দেশ চলবে না। আবার বিচার দরকার, বিচার অবশ্যই দরকার, বিকজ এতগুলি ঘটনা ঘটেছে, এবং আগামীতে আমরা যাতে এই ধরনের অহংকার, আল্লাহর জমিনে জানি এই অহংকার সহ আমরা না চলি, এবং আগামীতে জানি আমাদের মাথা খারাপ না হয়, আগামীতে জানি আমরা এই ধরনের কর্মকাণ্ড না করি। তো আমার মনে হয় এই বিচারগুলি তো আমাদের রাজনীতিবিদদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো যা বলছিলাম, তো ন্যাশনাল গভর্নমেন্টে যদি আবার ফর্ম হয়, তাহলে হয়তো আবার ওই সরকার আবার একটা ব্রিদিং স্পেস পাবে, যে না ঠিক আছে। আর সব কিছু শেষে তো সরকারের হাতে নির্বাচন দেওয়ার অপশন আছেই। এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই সরকার একটা অ্যাম্বিশিয়াস সরকার, যে আমি সারা জীবন থেকে যাব, বা আমি একটা স্বৈরাচারী দাগ নিব, বা আমি ইউনূস সাহেব দল করবেন, বা দল করে সেখানে আবার নতুন হবে না, আমরা কোনোভাবেই দেখছি না। এবং আমিও যে ওনার সাথে কথা বলেছি, এই জন্য আমরা ওনাদেরকে ব্রিদিং স্পেস দিতে রাজি আছি। ওনারা যদি ফেল না করে, আমাদের উচিত সেইভাবে ওনাদেরকে সাপোর্ট করা। এটা 100% যে ওনারা সিইও বা ওনারা এনজিও চালাতে বা একটা কর্পোরেট অফিস চালাতে ওনারা যোগ্য, বাট কর্পোরেট অফিস চালিয়ে তো ওনারা সাকসেসফুল, এমন তো না যে ওনারা সাকসেসফুল না। তো আমার কথা হলো, রাষ্ট্র যদিও কর্পোরেট না, যেটা রনি খুব কারেক্টলি বলেছেন, যে আমাদের একটা পলিটিক্যাল একটা ব্লেন্ড দরকার মানুষকে ম্যানেজ করার জন্য, বাট ওই অপশন এখনও এই সরকারের কাছে আছে। সরকার যদি চায়, সরকার যদি ডিফিকাল্টিতে পড়ে, আমরা রাজনীতিবিদরা, যেমন আমি যখন ঈশ্বরের সাথে দেখা করছি, উনি বলেছে আবার সেপ্টেম্বর মাসে বসবে, প্রতি মাসে আমাদের সাথে বসবে, হোয়াট আর দ্য প্রবলেম। এরকম করে যদি ওনারা চলে, আই এম শিওর একটা স্ট্রাকচারের জায়গায় ওনারা চলে আসতে পারবেন, আমার ধারণা। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। আপনি গ্রেস পিরিয়ডের কথা বলেছেন। আপনার কাছে ছোট করে যে বিষয়টি জানতে চাই, অনেক সময় খুব ভালো নায়ক তারা কিন্তু ফ্লপ করে, কিন্তু আবার অবহেলিত একজন নায়ক কিংবা উপেক্ষিত বিভিন্ন সময়ে সে অভিনয়ের মানে পারদর্শিতা দেখিয়ে জনগণকে তাক লাগিয়ে দেয়। এই তত্ত্বাবধায়ক সরকার জনগণকে তাক লাগাতে পারবে বলে কি আপনি মনে করেন? আমার তো তাক লাগানোর দরকার নাই। আপনার যেটা এক্সপেকটেশন, আপনি কেন মনে করছেন এই সরকার তাক লাগানোর দায়িত্ব নিয়ে আসছে? তা তো না। এই সরকার একটা সিস্টেম যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, যেখানে মানুষের মধ্যে রিউমার ছিল বিএনপি ক্ষমতা আসলে বা আওয়ামী লীগ পড়ে গেলে 5 লক্ষ লোক মারা যাবে, এই হবে ওই হবে, এটা হবে, সেগুলি সলভ করতে আসছে এই সরকার। এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য কিছু কাজ যেটা হয়তো মানুষ আমাদের প্রিভিয়াস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা স্বৈরাচার হয়ে যাই, আমরা করব না, এবং আমরা এটাকে অভিনন্দন জানাই, আমরা এটাকে কংগ্রাচুলেট করি। আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন, এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই। এটা সত্যি কথা যে আমরা ক্ষমতা আসলে পাগল হয়ে যাই, অহংকারী হয়ে যাই, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায়, আমাদের মধ্যে ক্ষুধার্ত চলে আসে, আমরা এই অন্যায়গুলি করি। আপনি আগের গভর্নমেন্টের অবস্থা থেকে দেখছেন না, আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন, এটা তো আসলে মানুষ করে নাই। এই যে রাস্তায় ছেত্রগুলি আসছে, আমার তো মনে হলো আল্লাহ প্রদত্ত। এই যে ঘটনাগুলি ঘটেছে, যেই জিনিসগুলি রনি বলল একটু আগে, যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তাআলা নিজেই দেখিয়ে দিয়েছে যে আমি 5 দিন 7 দিনে কি করতে পারি, আমি ধ্বংস করে দিতে পারি। আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ ইজ নোওয়্যার। আওয়ামী লীগের বড় বড় রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করব না, কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা, কোথায় কাছে লক্ষ কোটি টাকা। তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি, ওনার হিসাব করছিল যে ওনার তো অল্টারনেট নাই, ওনার তো বিভিন্ন টকশোতে আমাদের বলছে ওনার অল্টারনেটকে, ওনার তো অল্টারনেট নাই, ওনার পর কে আসবে। তার মানে মানুষ মানে ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই, তারপর কে আসবে। আল্লাহ এগুলি পছন্দ করেন না। আল্লাহগুলি বলছে আমার জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না, তুমি জমিন বিদীর্ণ করে যেতে পারো, আকাশ বিদীর্ণ করে উপরে উঠতে পারবা না। আল্লাহ দম্ভকারীকে পছন্দ। এগুলি তো তার, এগুলি আমাদের সৃষ্টি না, এগুলি আমরা প্ল্যান করে করতে পারতাম না। এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা। এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের, এবং এই যে পলিটিক্স যে ধ্বংস করেছে আজকে বাংলাদেশে, আমি একটু বলি, আচ্ছা এই যে আওয়ামী লীগের মতো একটা দল, এই যে রনি বলছিল যে খারাপ লাগে, আসলে তো বাট এটা তো একদিনে হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নন পলিটিক্যাল এইচটি ইমামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো, তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো, তারপর উপরের যে সাইজ করে ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই দীপুমণি, ফারুক খান এদেরকে আপলিফট করা হলো, তারপর লাস্টে কী হলো, আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত হয়ে গেলো। একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক, নন পলিটিক্যাল সালমান রহমান, নন পলিটিক্যাল আরাফাত, নন পলিটিক্যাল নফেল, আর অন্যদিকে ওবায়দুল কাদের।
এবং আজকে ধ্বংসটা কারা করেছে? এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বলল যে রাজাকারের সন্তানরা পাবেন নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে, এটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার, ওইটাকে নষ্টটা কে করলো? যেটা ওইটা নষ্ট করলো এই পলক, এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড়, এই ছাড়ে দেশ ছাড়, এবং ছাত্ররা রাগ হয়ে গেল। এই যে এই যে আরাফাত কিভাবে বলে, একটা ছেলে যখন সে নিজের অধিকারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আরাফাত দাঁড়িয়ে বলছে ওনাকে ড্রাগ করা হয়েছে। ইট ইজ কোয়েশ্চেনিং দ্য ইন্টিগ্রিটি অফ দ্যাট বয়। এটা মানুষের হৃদয় লাগে যে আমি আমার অধিকারের জন্য জীবন দিতে চাই, আর তুমি বলছো আমাকে ড্রাগ করা হয়েছে। আরেকজন দেখলাম সেলিম মাহমুদ বলছে যে ওই যে যখন মারা হচ্ছিল বলছে এটাকে মারাই হয়নি, এটা নাকি বানানো হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেই নেই। এতে মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়। এই যে মানুষগুলি নামে, এই যে রাগ, মানুষের যে ক্ষোভ, আপনি আগে কোনো দিন দেখেছেন? কোনো দিনও দেখেন নাই। এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে। তারপর যে দেশ চালানোর ওকে উঠিয়ে নিয়ে আসো, ওকে এখানে রেখে দাও, ওকে মামলা দিয়ে দাও, ওকে ধরায় দাও, ওকে এই করো, ওকে সেই করো, আর করাপশন। আপনি যদি আজকে, আমি মনে করি যে সালমান রহমান সাহেব এটা 2বার ফাঁসি হওয়া উচিত। আমি পার্সোনালি বিলিভ করি এটা। এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার জন্য, ইকোনমিক রিজনের জন্য। উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে, গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের, এবং অর্থমন্ত্রী উনি ছিলেন। লোটাস কামালে শুধু বসায় রাখতো মাঝামাঝি একটা লোক, কিছুই না, কিছু টাকা পয়সা আদম টাদম করে কামাই করত, সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন একদম। সেই 96 থেকে আরম্ভ, উনি কিন্তু এই ব্যাংকই খায়নি, উনি শামিলা বাহরাইনের ব্যাংকও খেয়েছে, $49 মিলিয়ন, লন্ডনে ব্যাংক খেয়েছে, মানে ওনার অভ্যাসই তাই। এবং উনি সব কিছুগুলি ভেঙে ফেলেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এবং লাস্টে ওনার এই টাকা পয়সা রাখার জন্য উনি পলিটিক্সে ঢুকে এই যে হত্যা প্রক্রিয়ার যে এজেন্সি, যেটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যার মাধ্যমে এই হাজার হাজার মানুষকে মারা হলো বা হত্যা করা, এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন। সো ওনার 2টা মামলা হয়েছে, ট্রাস্ট মি। উনি এই যে আনিসুল হক সাহেব, কি দরকার আপনার বাবা এত নাম করা একজন লয়ার, আপনার দরকার কি একটা চেম্বার খুলে, আমি নাম বলবো না, ওনার একটা চেম্বার আছে, উনি ওই চেম্বারে আপনি টাকা দিলেই সিএমএম কোর্ট, মহানগর আদালত আপনার বেল। আমি উকিল, সবাই জানে বাংলাদেশের সবাই, প্রতিদিন 2 কোটি 3 কোটি টাকা কামাই করে প্রতিদিন। আমি আপনাকে একটা উদাহরণ দেবো, আপনি অবাক হয়ে যাবেন। আমার সাথে একটা ছেলে অ্যারেস্ট হলো, ডেভিড নামে একটা সাধারণ ব্যবসায়ী ভাই, সাধারণ, কিচ্ছু জানে না, আমার সাথে অ্যারেস্ট হয়েছে। ওনাকে নিয়ে আসলে উনি জানেই না কেন, পরে খবর পেলাম সালমান রহমান সাহেব ওনাকে অ্যারেস্ট করেছে, বিকজ $400 মিলিয়ন একটা টেন্ডার সালমান রহমান পায়নি বিকজ অফ হিজ ক্রিমিনাল রেকর্ড। ডেভিড পেয়েছে ডেভিডের ক্রিমিনাল রেকর্ড করানোর জন্য, এবং সেই ডেভিডকে অ্যারেস্ট করে 5 দিনের রিমান্ড দিয়ে নেগোশিয়েট করে এই লোকটা, আমি আর উনি একই বিছানায় থাকতাম, উনি আমাকে তার কাছ থেকে এই যে আপনার ডিবি হারুন, লেকশোর হোটেল, আমি এই অনুষ্ঠানে বলছি যে লেকশোর হোটেলের ভিডিও নিয়ে আসা উচিত এই মুহূর্তে, যে গত 1 মাসে ওখানে কত নেগোসিয়েশন হয়েছে রাত 11টার পরে, তার কাছ থেকে টাকা নিয়ে আনিসুল হকের চেম্বার দিয়ে বেল নিয়ে নিল। দিস ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। হাজার হাজার কোটি টাকা তারা এভাবে নিয়েছে এবং রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। এই যে আনিসুল হক বলতো না, একটা বক্তব্যে মনে আছে আনিসুল হক বলছিল, আমি অ্যাটর্নি জেনারেলকে বলে দেব, আমি নির্দেশ দিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। আপনি নির্দেশ দেওয়া কে? ওরা বলে আইনের শাসন, এটা আনিসুল হকের শাসন, এরা রাষ্ট্রদ্রোহী। তো এইভাবে করে এই সিস্টেমগুলি যখন, এবং প্রত্যেকটা সিস্টেম, আপনার মনে আছে বাংলার বাণীতে 1975 সালের পরে শেখ ফজলুল হক মনির একটা কলাম ছিল, মনেমের আমলা দিয়ে নতুন বাংলা চলে না, সঠিক, হ্যাঁ, 75-এর পরে যে ছিল। এটা তো অনেকটা এরকম যে আওয়ামী লীগের আমলা দিয়ে কি